হলো, এখানে সারাদিন দাঁড়িয়ে থাকবো নাকি? তানহা কলিং বেল চাপ দিতেই হাসনা বেগম এসে দরজা খুলে দিল। তানহাদের দেখে প্রচুর অবাক হন, মুখে প্রকাশ করলেন না, মুখে হাসি রেখে বলল, আরে তানহা, তুই ভেতরে আয়। তানহা আর ইফাত ভেতরে প্রবেশ করলো। আবির বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা হালকা কেটে গিয়েছে, মাথায় একটু আঘাত পেয়েছে। আবির ইফাত আর তানহাকে দেখে শান্ত হয়ে বসে আছে। মাহতাব সাহেব ছেলেকে ঔষধ লাগিয়ে দিচ্ছিলেন। তানহা আর ইফাতকে দেখে বললেন, তুমি ইফাত না? জি আঙ্কেল, এই ছেলেটা কি আপনার ছেলে? মানে তানহার চাচাতো ভাই, তাই তো? হ্যাঁ বাবা, আবির আমার ছেলে, তানহার ভাই। দাঁড়িয়ে আছো কেন? বাবা বসো। না আঙ্কেল, আজ আর বসবো না। একটা কথা বলতে এসেছি, কিছু মনে করবেন না। আপনার ছেলের শিক্ষার প্রচুর অভাব আছে। তা না হলে রাস্তার মধ্যে অন্যের বাড়ির বউয়ের গায়ে হাত তুলে তানহার ভাই বলে আজকে বেঁচে গিয়েছে। একই ভুল যদি দ্বিতীয়বার করে তাহলে আপনার ছেলের হাত আমি টুকরো টুকরো করে ফেলবো। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে আসলো ইফাত। তুমি তানহাকে মেরেছ? তোমার সাহসের তারিফ করতে হয়। বললেন মাহতাব সাহেব। মেরেছি, বেশ করেছি। দরকার পড়লে আরও মারব। তানহাকে অন্য কারো পাশে সহ্য হয় না আমার। আমি তানহাকে একদম মেরে ফেলবো। নিজের সীমা অতিক্রম করো না আবির, মেয়েটাকে ভালো থাকতে দাও। একবার তোমার মা মেয়েটার জীবন নষ্ট করেছে, এখন তুমি মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ। মানুষের জীবনে বিয়ে কতবার হয়? দুই বিয়ে করা নারীকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না। তুমি ছেলে, তোমার শরীরে কলঙ্ক লাগলে তা সময়ের সাথে মিলিয়ে যাবে, কিন্তু তানহা একটা মেয়ে, তানহার শরীরে কলঙ্কের দাগ পড়লে সারা জীবন তার দায় বয়ে নিয়েই বেড়াতে হবে। তানহার আশা ছেড়ে দাও, নিজের জীবন নিয়ে ভালো থেকো। তোমার জ্ঞান তুমি রাখো, আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। তানহাকে আমার যে কোনো মূল্যে চাই। দরকার পড়লে আমি ওর সংসার ভেঙে দেব। আমাকে রাগিও না আবির, ফলাফল ভালো হবে না। তুমি তানহাকে এত ভালোবাসো, তানহার প্রতি এত দরদ দেখাচ্ছ, তাহলে আমার মুখ খুলতে বাধ্য করো না। তুমি হেরে যাবে। আমি থাকতে তোমাকে আর তোমার মাকে মেয়েটার জীবন নষ্ট করে দেব না। বলেই চলে গেল মাহতাব সাহেব। তানহা বাসায় এসে সোজা ছাদে চলে গেল। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, একতলার ছোট ছাদের উপরে বসে তানহা কান্না করছে। গলায় হাত দিতেই ব্যথা অনুভব করলো তানহা। আমার আবির ভাই বদলে গিয়েছে। আমার আবির ভাই আগের মতো নেই। আমি এই আবির ভাইকে চিনি না। চাচি আমার গায়ে হাত তুললে যে আবির ভাই পুরো বাসা ভাঙচুর করে শেষ করে ফেলতো, সেই আবির ভাই আজ আমাকে মারলো। আমি তাদের সাথে কিভাবে বেইমানি করলাম? শুধু শুধু আমার নামে কেন মিথ্যা অপবাদ দিল? আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল তানহা। চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরে তাকালো তানহা। ইফাতকে দেখে বেশ অবাক হলো তানহা। ইফাত নরম কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছো? তানহা দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো, না সে ব্যথা পাইনি। এভাবে কান্না করছো কেন? আমার আবির ভাই এমন ছিল না, এমন ছিল না। আমি বিশ্বাস করতেই পারছি না আবির ভাই আমাকে মারতে পারে। এত আবির ভাই আবির ভাই করছো কেন? নিজের স্বামীর সামনে অন্য পুরুষের নাম নিতে হয় না। কেন? ইফাত কোনো উত্তর না দিয়ে উঠে চলে যেতে লাগলো। তানহা পিছু ডাকলো। শুনুন। ইফাত ভ্রু কুঁচকে তাকালো, তানহার দিকে চেয়ে আছে। তানহা কি বলতে চাই তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আপনি আর প্রবাসে যাবেন না, দেশে থেকে কিছু একটা করবেন। আমি কোনো প্রবাসে যাব না। তানহা ইফাদের মতো কোনো উত্তর না দিয়ে নিচে নেমে আসলো। ইফাত ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল। মাথায় চুলকিয়ে সেও নিচে নেমে আসলো। শীতের সকাল, মিষ্টি রোদ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইফাত। একটা চাকরির জন্য কোথায় কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। এই যুগে ইন্টার পাশের কি চাকরি বা আছে? তবুও ছোটখাটো একটা কাজের জন্য চেষ্টা করে যাচ্ছে ইফাত। চৈতালি খেয়ে কলেজে চলে গেছে। রোকেয়া বেগম নিচের রুমে শুয়ে আছেন। তানহা দুপুরের রান্নার জোগাড় করছিল। তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। তানহা উঠে গিয়ে দরজা খুলে দেয়। আবিরকে দেখে দরজা বন্ধ করে দিতে লাগলে আবির বলে উঠল, আমি জানি তুই আমার উপরে রাগ করে আছিস। তোর রাগ হওয়াটা স্বাভাবিক। একবার আমার কথাটা তো শুনবি, তারপরে না হয় আমার উপরে রাগ করবি। আমাকে ভেতর আসতে দিবি নাকি বাহিরে দাঁড় করে রাখবি? তুমি আমাদের বাসা চিনলে কিভাবে? বোনের শ্বশুর বাড়ি ভাই হয়ে যদি না চিনি তাহলে কেমন ভাই আমি? আমি ভেতরে আসার অনুমতি পাবো?
তানহা সরে দাঁড়ালো। আবির গিয়ে সোজা ড্রয়িং রুমে বিছানো পাটিতে বসে পড়ল। মাটিতে বসলে কেন? উঠে দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসছি। আমি কি অন্য কেউ যে আমাকে আলাদা করে চেয়ার দিতে হবে? আমার বোন যদি মাটিতে বসে কাজ করতে পারে, তাহলে আমি কেন বোনের পাশে বসতে পারবো না? তানহা কথা শুনল না। রোকিয়া বেগমের রুমে গেল। আম্মা, আবির ভাইয়া এসছে, আপনি বাইরে চলুন। বাসায় কেউ নেই, ভাইয়ার সাথে কেউ কথা না বললে সে কি মনে করবে? বসতে দিয়েছো? না ভাইয়া, মাটিতে বসে পড়েছে। সে কি কথা মা? চেয়ার টেবিল নিয়ে যাও, আমি তোমাকে সাহায্য করছি। একটা চেয়ার আর ছোট একটা টেবিল ড্রয়িং রুমে নিয়ে গেল দুজন মিলে। বাবা, তুমি মাটিতে বসেছো কেন? উঠে চেয়ারে বসো। সমস্যা নেই, আপনারা তো আমারই আপনজন, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। তা কি করে হয় বাবা? তুমি মাটিতে বসে থাকলে আমার খারাপ লাগবে, তুমি চেয়ারে বসো। আবির কথা না বাড়িয়ে উঠে চেয়ারে বসলো। তানহা রান্নাঘরে চলে গেল। একটু পরে নাস্তা নিয়ে ফিরে এলো। তা না, এসব করতে গেলে কেন? প্রথম আমার শ্বশুর বাড়িতে আসলে এতটুকু না করলে বাসায় গিয়ে বলবে আমার শ্বশুর বাড়ির লোকজন কিপটা, তোমাকে কিছু খেতে দেই নাই। আমি কি খাওয়ার জন্য তোদের বাসায় এসেছি? দুজন মিলে কি শুরু করলে? আবির, খেয়ে নাও বাবা, কথা বলে না। রোকিয়া বেগম আবিরকে পছন্দ করছে না, তা রোকিয়া বেগমের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কালকে সবকিছু শুনে প্রচুর রেগে গিয়েছিল রোকিয়া বেগম। তানহা কোনো রকম বুঝিয়ে সবকিছু শান্ত করেছে। জীবন অনেক অশান্তি বইয়ে বেরিয়েছে তানহা, আর নতুন করে কোনো অশান্তি চাই না তানহা। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। ইফাত বা চৈতালি কেউ বাসায় ফিরে নেই। আবির বলেছিল বিকেল পর্যন্ত থাকবে, এখনো বসে আছে, রোকিয়া বেগমের সাথে গল্প করছে। আবিরের কথা রোকিয়া বেগমকে মুগ্ধ করে তুলেছে। আবির এবার আমতা আমতা করে বলল, আন্টি, একটা কথা বলবো, যদি রাগ না করেন। কি কথা বাবা? আমি তানহার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই। আমি তানহাকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে পারি? এটা কেমন করে সম্ভব বাবা? তা না, এখন আমাদের বাড়ির বউ। তাছাড়া তুমি কালকে ভরা রাস্তার মাঝে মেয়েটার গায়ে হাত তুলেছ, লোকে দেখলে কি বলবে? আমি যেতে দিতে পারবো না। ইফাতও বাসায় নেই, ইফাত জানলে খুব রাগ করবে। আন্টি, আমি আপনার পায়ে পড়ি, কথা দিচ্ছি আপনাদের অসম্মান হবে এমন কোনো কাজ আমি করব না। তানহার সাথে শুধু কয়টা কথা বলবো। এভাবে কারো পা ধরতে নেই, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই বাবা। আন্টি, বেশি সময় না, আপনি আমাকে 30 মিনিট সময় দিন। আচ্ছা বেশ, আমাদের বাসার সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কথা বলবে, আমি দাঁড়িয়ে থাকবো। আমি তানহার সাথে একা কথা বলতে চাই আন্টি। এভাবে বাড়ির বউকে অন্য ছেলের সাথে যেতে দিতে কোন শাশুড়ি চায় বলো বাবা? আমার উপরে বিশ্বাস রাখুন, আর কোনোদিন আসবো না। 30টা মিনিট সময় আমাকে দিন। আচ্ছা বেশ, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, 30 মিনিট হলে আমি তানহাকে নিয়ে চলে আসবো। আচ্ছা আন্টি, চল তানহা। বলেই আবির বাড়ির বাহিরে গিয়ে দাঁড়ালো। তানহা অসহায় দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। আম্মা, যাব। যাও, ভয় পেও না, আমিও যাচ্ছি তোমার সাথে। আম্মা, উনি যদি জানতে পারে খুব রাগ করবেন। আমিও ইফাদের কথা চিন্তা করছি। ইফাত আসার আগে চলো, ঝামেলা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো। বলেই তানহাকে নিয়ে বেরিয়ে পড়ল। তানহার ভেতরে কেমন জানি ভয় লাগছে। মার খাওয়ার ভয় নয়, ইফাদের ভয়। ইফাত জানতে পারলে কি হবে? রোকিয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তানহা রাস্তা পার করে রেস্টুরেন্টের কাছে গেল। তানহাকে দেখেই আবির বলল, তাড়াতাড়ি চল, সময় কম, কয়টা কথা বলেই চলে যাব। ভেতরে যাব না, যা বলার বাইরে থেকেই বলো। সবাই তাকিয়ে আছে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলা কেমন দেখায়? তানহা বাধ্য হয়ে আবিরের সাথে গেল। মুখোমুখি বসে আছে দুজন। কি খাবি বল? আমি এখানে খেতে আসি নাই, কি বলবে তাড়াতাড়ি বলো। এই বিয়েতে তুই সুখী আছিস তো তানহা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তোকে ভালোবাসি তানহা, বড্ড বেশি ভালোবাসি রে। সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি। তাহলে তুই আমাকে রেখে ইফাতকে কেন বিয়ে করলি বল? আমি তোমাকে ভাইয়ের চোখে ছাড়া অন্য চোখে দেখি নাই। তুমি এসব কিভাবে ভাবতে পারো ভাইয়া? আমি এসব ভাবা তো দূর, কল্পনাও করতে পারি না। আমি তোকে কেন মেরেছি জানিস? মা বলেছে তুই রিলেশন করে বিয়ে করেছিস। আমি প্রথমে বিশ্বাস করি নাই, আমার অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু একটা কথা যদি কারো মুখের সামনে বারবার বলা হয়, একটা সময় কথাটা মানুষ ঠিকই বিশ্বাস করে নেয়। আমিও আম্মুর কথা বিশ্বাস করে নিয়েছিলাম। তোমার মা দেখে শুনে নিজে আমার বিয়ে দিয়েছে। তোমার মা আমার উপরে যে পরিমাণে অত্যাচার করত, তোমার মনে হয় আমি রিলেশন করব? উনি আমাকে
ঢাক ঢোল পিটিয়ে তার সাথে বিয়ে দিবে। তার মানে তুই নিজের ইচ্ছায় বিয়ে করিস নাই, আম্মু ইচ্ছাই করেছিস? চল না তানহা, আমরা দূরে কোথাও চলে যাই। এতটা দূরে চলে যাব কেউ আমাদের খুঁজে পাবে না। তোর আর আমার ছোট্ট একটা সংসার হবে, সেই সংসারে তুই আর আমি রাজত্ব করব। এসব তুমি কি বলছো? তুমি জানো না আমার স্বামী আছে? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমার স্বামী ছাড়া অন্য কোনো ছেলেকে কল্পনা করতে পারি না ভাইয়া। তুমি অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। আবির তানহার হাত ধরে বলল। এভাবে বলিস না তানহা, আমি নিঃস্ব হয়ে যাব। তোকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। আমি তোমাকে ছাড়া ভালো নেই। প্লিজ তুই ইফাতকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। তানহা ঝাড়ি দিয়ে হাত সরিয়ে নিল। এভাবে আমাকে যখন তখন স্পর্শ করবে না, এমন অন্যায় আবদারও করবে না। তুমি চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না। ইফাত জানলে অনেক রাগ করবে। আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই না। তোকে গভীরভাবে ছুঁয়ে দেখার আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে রে তানহা। তোকে গভীরভাবে আলিঙ্গন করে হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করে। অন্তত আমার এই ইচ্ছেটা পূরণ করে দে। ছি, তোমার মন মানসিকতা কতটা নিচু হয়ে গেছে আবির ভাইয়া। তুমি আর কখনো আমার সামনে আসবে না। আজ আমাকে ফিরিয়ে দিলে না, একদিন খুব আফসোস করবি। কথা দিলাম তোর জীবন নরক করে তুলব। তুই আমার না হলে আমি তোকে কারো হতে দিব না। আমার আল্লাহ আছেন, তোমার অসৎ মনের ইচ্ছে কখনোই পূর্ণ হতে দিবে না। বলেই তানহা সামনের দিকে এগোতে লাগলো। তানহা বাহিরে এসে দেখলো তার শাশুড়ি নেই। আবির তানহার পেছনে এসে দাঁড়ালো। আবিরের মুখে হাসি। ইফাত হাতে লাল রঙের একটা ব্যাগ নিয়ে আসছিল। আবির আর তানহাকে দেখেই মুখটা মলিন হয়ে গেল। মলিন হেসে পাশ কাটিয়ে বাসার মধ্যে চলে গেল। তানহা এক প্রকার দৌড়ে বাসার মধ্যে গেল। চৈতালি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। রাস্তার বিপরীত পাশে আবিরকে দাঁড়িয়ে থাকতে দৌড়ে আবিরের কাছে আসলো। স্যার, আপনি আমাদের এইদিকে? দরকার ছিল তাই এসেছিলাম। আজকে কলেজে আসেন নাই কেন? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? আমাদের বাসা থেকে ঘুরে যান। না, অন্যদিন যাব। বিরক্ত হয়ে বলল আবির, বলেই বাইক নিয়ে চলে গেল। চৈতালি মন খারাপ করে বাসায় গেল। আজকে আবিরকে কলেজে দেখতে না পেয়ে চৈতালির মন খারাপ হয়ে গিয়েছিল। একটু দেখার জন্য চাতক পাখির মতো চেয়েছিল। এখন আবিরকে দেখে পেয়েছে। মনে অদ্ভুত এক শান্তি অনুভব করছে চৈতালি। গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় গেল। ইফাত বাসায় এসে গোসল করতে গিয়েছে। তানহা ভয়ে ভয়ে বাসায় ফিরল। তানহা আগে শাশুড়ির রুমে গেল। আম্মা, আপনি চলে এসেছেন কেন? পায়ে ব্যথা করছিল মা। ছেলেটা তো ভালোই 20 মিনিটের কথা বলে শেষ করেছে। তোমাকে বাজে কিছু বলেনি তো আবার? দেখো মা, তোমার ভাইয়ের জন্য আলাদা করে কথা বলতে দিয়েছি, আর কখনো দিব না। তানহার মুখটা মলিন হয়ে গেল। আপনি অনুমতি দিলেও আর যাব না আম্মা। মানুষ ভালো চোখে দেখে না। আবির ভাই তো আমার নিজের ভাই না। আমাকে একটু তেল গরম করে এনে দিবে মা? ভাইয়া বসুন, আমি তেল গরম করে নিয়ে আসছি। তানহার মুখটা মলিন হয়ে গেল। চৈতালি নিচের রুমে ব্যাগ রেখে তানহার রুমে আসলো। ইফাত আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি করছে। চৈতালির চোখ যায় বিছানায় পড়ে থাকা লাল ব্যাগ আর বেলি ফুলের দিকে। চৈতালির ফুলগুলো হাতে নিয়ে বলল, ভাই, এগুলো কার জন্য? তোর জন্য। আমার জন্য? বুঝলাম। একটা আমার, আরেকটা কার জন্য? তুমি তো দুটো নিয়ে এসছো। আরেকটা আমার জন্য। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আম্মু এই বয়সে বেলি ফুলের মালা পরে ঘুরবে? সত্যি করে বলো, কার জন্য নিয়ে এসেছিলে? তোর আর তানহার জন্য। ওর জন্য একটা ফোন নিয়ে এসেছি, ওকে দিয়ে দিস। তুমি নিয়ে এসছো, তুমি দিও। তাহলে মনে মনে বইয়ের জন্য এত কিছু ভাবা হয়? ইফাত কোনো কথা বলল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার অনেক ক্ষুধা লেগেছে চৈতালি, আমার জন্য খাবার নিয়ে আয়। যা তো বোন। ভাইয়া, তোমার মন খারাপ কেন? কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? আমি ফুল নিয়েছি তাই তুমি রাগ করেছো? আমি ফুল নিব না, তুমি ভাবিমণিকে দিও। এই দেখো, রেখে দিলাম। তুই আমার রাজকুমারী, তুই যদি আমার জীবনটাও নিয়ে নিস তবু আমি মন খারাপ করব না। সারাদিন না খেয়ে আছি তাই খারাপ লাগছে। চৈতালি কথা বাড়ালো না। ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতে চলে গেল। ভাবি, তুমি এখানে? ভাইয়া এসেছে, দেখো নাই? ভাইয়া সারাদিন না খেয়ে আছে। তানহার বুকের মধ্যে ধক করে উঠল।
ভয় লাগছে, আবার খারাপও লাগছে। মানুষটা সকালে খেয়ে সারা দিনের জন্য বেরিয়ে যায়, কি খায় না খায় তানহা কখনো জানতে চায় নাই। আম্মাকে গরম তেল দিয়ে এখনই খাবার নিয়ে যাচ্ছি। তুমি আম্মুকে তেল দিয়ে আসো, আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি। তানহা গরম তেল দিয়ে ইফাতের রুমে আসলো। ইফাত খাচ্ছে। চৈতালি ফুলের মালা নিয়ে নাড়াচাড়া করছে। তানহাকে দেখেই চৈতালি বলল, ভাবি দাঁড়িয়েছো কেন, ভেতরে এসো। তানহা ভেতরে আসলে চৈতালি রুম থেকে বেরিয়ে যায়। ইফাদের খাবার শেষ হলে সবকিছু বাহিরে নিয়ে যায়। রুমে এসে উসখুস করছে। তানহাকে উসখুস করতে দেখে ইফাত বলল, কিছু বলবে? আপনি রাগ করেছেন কেন? আমাকে আবির ভাইয়ের সাথে দেখে? এখানে রাগ করার কি আছে? বুঝেছি, আপনি অভিমান করেছেন। ইফাত শব্দ করে হেসে উঠল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, যেখানে অধিকার নিম্নতর সেখানে অভিমান করাটা হাস্যকর তানহা। তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেলি ফুলের মালা আর ফোনের ব্যাগটা তানহার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। ইফাত আর এক মুহূর্ত রুমে দাঁড়ালো না। শীতের কাপড় পরে বাহিরে বেরিয়ে গেল। তানহা ইফাতের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতর থেকে অদ্ভুত কষ্ট অনুভব করছে তানহা। ইফাত বাসায় আসার সময় চোখ যায় বেলি ফুলের মালার দিকে। একটা মেয়ে বেলি ফুলের মালা বিক্রি করছিল। ফুলগুলো দেখে ইফাতের কেন জানি তানহার কথা মনে পড়ল। কিছু একটা ভেবে ফুলের মালা কিনলো একটা। পরে চৈতালির কথা ভেবে দুটো মালা কিনলো। তানহার জন্য কেনা নতুন ফোন আর বেলি ফুলের মালা হাতে নিয়ে বাসায় ফিরছিল ইফাত। আবির আর তানহাকে একসাথে দেখে ইফাদের ফুরফুরে মনটা নিমেষেই মলিন হয়ে গেল। শীতের রাত, সাথে গরম ধোয়া ওঠা চা। পাড়ার মোড়ে আড্ডা জমেছে বেশ। মাঝে মাঝে শব্দ করে হাসির আওয়াজে শোনা যাচ্ছে। ইফাত গিয়ে সবার সাথে যোগ দিল। অনেকদিন পর ইফাতকে পেয়ে সবাই ভালো মন্দ জিজ্ঞেস করতে শুরু করলো। ইফাত সবার সাথে কৌশল বিনিময় করে রাত 8টার দিকে বাসায় ফিরল। তানহা শুয়ে শুয়ে বই পড়ছিল। ইফাতকে দেখে উঠে বসলো। তোমার ভাইয়ের সাথে যে দেখা করতে গিয়েছিলে, কার অনুমতি নিয়ে গিয়েছিলে? আমার সাথে যে তোমার বিয়ে হয়েছে, আমাকে স্বামী বলে মানো তো নাকি? যদি না মানো, আমার বাসা থেকে বের হয়ে গিয়ে যত ভাই আছে তাদের সাথে ঘুরে বেড়াবে, আমি কিছু বলবো না। বিশ্বাস করুন, আমি যেতে চাইনি। কার অনুমতি নিয়ে গিয়েছিলে? তোমার সামান্য লজ্জা থাকলে যে ছেলে কাল তোমাকে ভরা রাস্তার মধ্যে মারলো, আর আজকে তুমি তার সাথে দেখা করতে চলে গেলে, একটাবার আমাকে বলার প্রয়োজনও মনে করলে না? এমন ভুল আর হবে না। আবিরের সাথে যাওয়ার অনুমতি কে দিয়েছে তোমাকে? একা যাওয়ার সাহস তো তোমার হবে না, এটা আমি জানি। চৈতালি দিয়েছে। না, আম্মা দিয়েছে। ইফাত একটু অবাক হয়ে বলল, আম্মা? কোনো কথা না বলে সোজা রোকিয়া বেগমের রুমে চলে আসলো ইফাত। রোকিয়া বেগম পায়ে তেল দিচ্ছিলেন। ইফাতকে দেখে বলল, আয় বাবা, ভেতরে বস। সারাদিন কোথায় যাস বলতো? আম্মু, তুমি তানহাকে আবিরের সাথে পাঠানোর আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিলে? আমি যে তানহার স্বামী, আমার সাথে তানহাকে বিয়ে দিয়ে নিয়ে আসছো, এই কথাটা তোমার মনে আছে নাকি এটাও ভুলে গেল? ইফাত আসলে? আম্মু, তোমার বিবেকে বাধা দিল না? যে ছেলেটা ভরা রাস্তার মধ্যে তানহার গায়ে হাত তুলল, লোকে তানহাকে নিয়ে আড়ালে কত বাজে কথা বলল, তুমি সেই ছেলের সাথে কিভাবে যেতে দিলে? ছেলেটা যদি তানহার কোনো ক্ষতি করে ফেলতো, তখন কি করতে তুমি? তানহার সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে। তানহাকে নিয়ে কোনো কথা উঠলেই আগে আমার নাম চলে আসবে। এমনিতেই প্রবাসী ছেলেদের বউয়ের দুর্নামের অভাব নেই। বিকালে যখন আমি আবির আর তানহাকে একসাথে দেখলাম, আমি সহ্য করতে পারছিলাম না আম্মু। তানহাকে আমি ভালোবাসি না মানছি, কিন্তু তানহা আমার বউ। অন্য পুরুষের সাথে নিজের বউকে দেখলে না চাইতো ভেতর থেকে কষ্ট অনুভব হয়। আমার ইচ্ছে করছিল তানহাকে রাস্তার মধ্যেই কয়টা থাপ্পড় বসিয়ে দেই, কিন্তু আমি পারিনি আম্মু। মেয়েদের গায়ে হাত তোলা আমার স্বভাবে নেই। একদিন তানহাকে মেরেছিলাম, ঘটনাটা এখনও আমাকে কষ্ট দেয়। আবির আর তানহাকে দেখে চলে আসছিলাম। আমি কিছু বলতে পারিনি, কারণ বিয়ে করে আমি তানহাকে রেখে চলে গিয়েছিলাম। কোনো খোঁজ খবর রাখি নাই, বেঁচে আছে নাকি মরে গেছে, কখনো জানতে চাই নাই। এখন হঠাৎ করে অধিকার ফলাতে যাই। তানহা যদি বলে উঠে, আপনার এই অধিকার 2 বছর আগে কোথায় ছিল? বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চেয়েছেন? 2 বছর পরে অধিকার ফলাতে এসেছেন, তখন আমি কি উত্তর দিতাম আম্মু? এই কথাগুলো ভেবে কষ্টটা বুকে চাপা দিয়ে হেসে তাদের সামনে দিয়ে চলে আসছি। আমি না হয় তানহার পাশে ছিলাম না, কিন্তু তোমরা তো ছিলে। তাহলে তুমি কেন ওই বেয়াদব ছেলের সাথে তানহাকে পাঠালে বলো? আমি সব দেখার জন্য দেশে আসছি। আমার কষ্টটা না বাড়িয়ে দিলেও পারতে।
প্রবাসে কারো ভালোবাসা না পাই, দিন শেষে রাতে শান্তি মতো নিরিবিলি ঘুমোতে তো পারি, প্রাণ ভরে শ্বাস নিতে পারি, এসব অশান্তি পোহাতে হয় না। রোকেয়া বেগম মাথা নিচু করে আছেন। ছেলের কথাতেই বুঝেছেন ছেলেটা গভীরভাবে কষ্ট পেয়েছে। ছেলে মানুষ কষ্টটাকে খুব সহজেই আড়াল করতে পারে। ইফাত ছেলে না হয়ে মেয়ে হলে এখনই রোকেয়া বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিত। রোকেয়া বেগম উপলব্ধি করতে পারছে সে কত বড় ভুল করে ফেলছে। তোর কথায় যুক্তি আছে ইফাত। ছেলেটা আজকে আমাদের বাসায় এসে এত ভালো ব্যবহার করেছে, না চাইতেও বিশ্বাস করে ফেলেছি। তোমরা মেয়েরা এমন কেন? কেউ একটু ভালো করে কথা বললেই গলে পানি হয়ে যাও। আজ তানহার কিছু হয়ে গেলে? রোকেয়া বেগম চুপ করে আছেন। ইফাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধ্যাত, বলেই নিচের রুমে চলে আসলো। তানহাকে উদ্দেশ্য করে বলল,